প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে কোর্স নম্বর 1003 এই কোর্সটিতে প্রশ্ন পর্যালোচনা বিষয়ে আজকে আলোচনা করব। আলোচনার শুরুতে একটি বিষয় তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটি বৈশ্বিক মহামারী চলছে। এই বৈশ্বিক মহামারীর দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে। বিশ্বব্যাপী এই দ্বিতীয় পর্যায়টি চলছে। একজন শিক্ষিত নাগরিক হিসেবে তুমি তোমার নিজেকে এবং নিজের পরিবার, বাবা মা, ভাই বোন যারা আছেন সকলকে সুস্থ রাখা এবং সুস্থ থাকার যে সচেতনতা, সেটি তোমাকে তৈরি করতে হবে। বাংলাদেশ সরকার এই বিষয়ে বেশ কিছু পদক্ষেপ এবং দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন সময়ের সাথে সাথে। সেই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা, এটা একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের সকলেরই দায়িত্ব, এবং পাশাপাশি অন্যকে উদ্বুদ্ধ করা। আশা করছি আমাদের শিক্ষার্থী যারা আমাদের সাথে আজকে যুক্ত রয়েছে, এই শিক্ষার্থীরা যেহেতু শিক্ষিত এবং তরুণ প্রজন্ম, তাদের কিন্তু অনেক বেশি দায়িত্ব এই সমস্যাগুলো মোকাবেলা করার ক্ষেত্রে সচেতন হওয়া এবং পরিপার্শ্বকে সচেতন করা। যাই হোক, সেই বিষয়গুলো আশা করছি আমরা পালন করছি এবং পালন করে যাব, এবং এটিও আমাদের বিশ্বাস, এটিও আমাদের আশা যে খুব দ্রুতই এই সমস্যাগুলো অতিক্রম করে আমরা আবার আমাদের শ্রেণীকক্ষে ফিরে যেতে পারব। বলছিলাম অনার্স প্রথম বর্ষের 1003 এই কোর্সটির প্রশ্ন পর্যালোচনা বিষয়ে গত ক্লাসে প্রশ্ন পর্যালোচনায় গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে বাকি অংশগুলো নিয়ে আলোচনা করার জন্য এই ক্লাসটিতে একত্রিত হয়েছি। দেখো, এই 1003 নম্বর কোর্সটি, এটি আমাদের উচ্চারণ দক্ষতা, কথন দক্ষতা এবং বাংলা যে ব্যবহারিক ব্যাকরণ। তো ব্যাকরণ বিষয়টি বরাবরই আমাদের কাছে বলা যায় যে অনেকের কাছে খুবই সহজ, কারো কারো কাছে আবার খুবই কঠিন। কঠিন এই অর্থে যে যেহেতু কিছু নির্দিষ্ট সূত্রাবলী আছে, সেই সূত্রাবলীগুলো ঠিকভাবে আমাদের জানতে হবে, আমাদের শিখতে হবে, আমাদের সেগুলোকে প্রয়োগ করতে হবে। আর যদি সহজ বলি, তাহলে সহজ এই অর্থে যখন তুমি সেই সূত্রাবলী শিখে যাবে, ব্যাকরণের নিয়ম কানুন সম্পর্কে যখন তোমার একটি স্বচ্ছ ধারণা তুমি তৈরি করতে পারবে, তখন এই ব্যাকরণ অংশ তোমার কাছে অত্যন্ত সহজবোধ্য একটি বিষয় হয়ে উঠবে। তো এখন এই ব্যাকরণের যে সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, অনেকগুলো ক্লাস হয়েছে। একটি পজিটিভ দিক আমি যেটি বলতে চাই, আশাবাদী মানুষ হওয়াই ভালো আসলে। তো সেই অর্থে এই পজিটিভ যে দিকটি, আগে যদি নেগেটিভ দিকটি বলি, সেটা হচ্ছে আমরা শ্রেণীকক্ষে উপস্থিত থাকতে পারি নাই বৈশ্বিক প্যান্ডেমিকের কারণে, মহামারীর কারণে। কিন্তু পজিটিভ দিক এটি যে আমরা কিন্তু আমাদের সমস্ত ক্লাসগুলো আমরা পরিচালনা করতে পেরেছি অনলাইনের মাধ্যমে, আমাদের শিক্ষার্থীরা যুক্ত থাকতে পেরেছে, এবং এই যে বাংলাদেশের এই একটি ডিজিটাল বাংলাদেশ আমরা বলে থাকি, এই ডিজিটাল বাংলাদেশ বিপ্লবের কারণে এটি সম্ভব হয়েছে। এই জন্য বাংলাদেশ সরকার অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। পাশাপাশি কলেজ প্রশাসন এবং আমাদের বাংলা বিভাগ যেভাবে এই রুটিন পরিচালনা করে ক্লাসগুলো নিচ্ছে, সেটি নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের। তো পজিটিভ বিষয়ের মধ্যে আরেকটি বিষয় রয়েছে যে আমাদের সকল ক্লাসগুলো যেহেতু ডিপার্টমেন্টের ফেসবুক পেজে রয়ে গেছে, তুমি ইচ্ছে করলেই সেই ক্লাসগুলো আবার দেখতে পারো। কোনো একটি ক্লাস মিস করেছো, কোনো একটি ক্লাস টপিক কঠিন লেগেছে,
সেরকম যদি হয়, সেই বিষয়টি আবার তোমার দেখার সুযোগ রয়েছে। সেখান থেকে আবার তুমি দেখে সেটা তুমি শিখে নিতে পারো। তো আমরা আশা করছি যে কোর্স নাম্বার 1003-এ আমরা খুব ভালো একটি নম্বর অর্জন করব, ভালো একটি পরীক্ষার মধ্য দিয়ে। বাংলা উচ্চারণ বিষয়ে আমাদের কি কি প্রশ্ন থাকতে পারে? উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন শিক্ষিত ব্যক্তি হিসেবে আমাদেরকে শুদ্ধ উচ্চারণে কথা বলাটা খুবই একটি আকাঙ্ক্ষিত বিষয় সকলের কাছে। আর যারা আমরা বাংলা বিষয়ের শিক্ষার্থী, মানুষ তাদের কাছে শুদ্ধ উচ্চারণে কথা বলাটা প্রত্যাশা করেন। সময়ের সাথে সাথে শুদ্ধ উচ্চারণের প্রয়োগ, এর সচেতনতা এবং এ বিষয়ে মানুষের যে আগ্রহ, সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7টি কলেজে তোমার এই যে উচ্চারণ রীতি, যেটি বাংলা শ্রবণ এবং কথন দক্ষতা, এই অংশের মধ্যে দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। একটা সময় সিলেবাসে এই বিষয়টি ছিল না। আমরা যদি খুব বেশি দিন না, আজ থেকে 5-6 বছর আগের কথাও বলি, সিলেবাসে বাংলা উচ্চারণ রীতি আলাদাভাবে অন্তর্ভুক্ত ছিল না। এখন সেটি অন্তর্ভুক্ত আছে। তোমাকে বিভিন্ন চাকরির ক্ষেত্রে তোমার যে শুদ্ধ উচ্চারণ রীতি, এটি খুবই গুরুত্বপূর্ণ। শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারলে সেটা তোমার একটা ব্যক্তিত্বের একটা পরিচায়ক। পাশাপাশি কিছু চাকরি তো এই ধরনেরই আছে যেখানে তোমাকে শুদ্ধ উচ্চারণে কথা বলতেই হবে। আর আমাদের বাংলা ভাষার যারা আমরা শিক্ষার্থী, তাদের তো সেই বিষয়টি অনেক বেশি। তুমি যদি কোনো একটা প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ায় বিশেষ করে যদি তুমি সার্ভিসে আসো, সেক্ষেত্রে তোমার উচ্চারণটা অনেক সুন্দর হওয়া বাঞ্ছনীয়। তুমি যদি একজন শিক্ষক হিসেবে কোনো স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে তুমি যদি যোগদান করো, তাহলে বাংলা বিষয়ের শিক্ষকদের কাছে কিন্তু শিক্ষার্থীরা কথা বলা অনুকরণ করে থাকে। অন্য বিষয়ের তুলনায় বাংলা বিষয়ের শিক্ষকের কাছে সেটা আশা করে। তুমি যদি কোনো পত্রিকায় বা প্রকাশনা সংস্থায় কাজ করো, তাহলে তোমার শুদ্ধ বানানে লেখা এবং সেই যোগ্যতাটা থাকা অত্যন্ত জরুরি। পাশাপাশি সকল ক্ষেত্রে, সকল ধরনের মানুষের, চাকরি বলো বা যিনি চাকরি করছেন না ব্যবসা করছেন, তারও কিন্তু যে কোনো কথা বলা বা লেখার ক্ষেত্রে যেটা শুদ্ধ, সেই জিনিসটি প্রয়োগ করতে পারা, এটা তার জন্য একটা গুণাবলীর একটা বিষয় এবং একটা ব্যক্তিত্বের পরিচয়। এটা একটা ভালো গুণ বলে আমরা মনে করি। এটা সবাই চায়। তো এই জন্যই কিন্তু আমাদের এখন এই যে শুদ্ধ উচ্চারণ বিষয়টিকে এত জোর দিয়ে আমাদের কোর্সে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখান থেকে আমরা উচ্চারণের সূত্র নিয়ে আলোচনা করেছি। বেশ কিছু ক্লাস আমরা নিয়েছি উচ্চারণের উপরে, একেবারে স্বরে অ থেকে শুরু করে স্বরবর্ণের তোমার ব্যঞ্জন বর্ণ শেষ পর্যন্ত আলোচনা করা হয়েছে। স্বরবর্ণের মধ্যে তোমরা দেখেছো যে মৌলিক যে স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। 7টি মৌলিক স্বরধ্বনি ছিল এবং 25টি যৌগিক স্বরধ্বনি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ব্যঞ্জন ধ্বনির মধ্যে আমাদের 39টি ব্যঞ্জন বর্ণ, কিন্তু 30টি ব্যঞ্জন ধ্বনি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এখন তোমাদের প্রশ্ন কি হতে পারে এখান থেকে? তোমাদের স্বরবর্ণ ভিত্তিক বা স্বরধ্বনি ভিত্তিক প্রশ্ন হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। স্বরবর্ণ আর স্বরধ্বনির পার্থক্য তো সুস্পষ্ট। যখন আমরা উচ্চারণ করি তখন সেটা ধ্বনি, আর যখন সেই ধ্বনিটিকে আমরা লিখিত প্রতীক আকারে প্রকাশ করি তখন সেটা বর্ণ। এখন আমাদের এই উচ্চারণের মধ্যে স্বরধ্বনি রয়েছে আমাদের 7টি মৌলিক স্বরধ্বনি এবং 25টি আমাদের যৌগিক স্বরধ্বনি। তোমার হয়তো মৌলিক স্বরধ্বনিগুলোর উচ্চারণ লেখো, এ ধরনের একটি প্রশ্ন তোমার থাকতে পারে বড় প্রশ্ন হিসেবে। আবার তোমার এত বড় প্রশ্ন না থাকলে তোমার কিন্তু স্বরে অধ্বনির উচ্চারণ লেখো, এটিও একটা বড় প্রশ্ন। কারণ আমাদের মৌলিক স্বরধ্বনি 7টির ভিতরে
মূলত অধ্বনি এবং এ ধ্বনি, এই দুটি ধ্বনির উচ্চারণই ব্যাপক, বাকিগুলোর উচ্চারণ কিন্তু তেমন ব্যাপক নিয়ম কানুন নেই। তাহলে এ ধ্বনি, যদি আমরা অধ্বনির উচ্চারণ লিখো এরকম একটি প্রশ্ন আমাদের থাকে, সেই ক্ষেত্রে অধ্বনির সংবৃত এবং বিবৃত দুই ধরনের উচ্চারণের নিয়মগুলো আমাদেরকে লিখতে হবে। বিবৃত উচ্চারণ যেটা অধ্বনি অধ্বনির মতে উচ্চারিত হয়, আর সংবৃত উচ্চারণ যেটা অধ্বনি ধ্বনির মতো উচ্চারিত হয়, ও ধ্বনির মতো উচ্চারিত হয়। দুঃখিত, অধ্বনি কি হয়? ও ধ্বনির মতো উচ্চারিত হয়। তাহলে বিবৃত উচ্চারণে কি হয়? অধ্বনি অধ্বনির মতো উচ্চারিত হয়, যেমন অটল, অনাচার, অবিচার, এর মতো উচ্চারিত হচ্ছে। সংবৃত উচ্চারণে অধ্বনি ও ধ্বনির মতো উচ্চারিত হয়, যেমন অতি বা অতীত বা প্রিয়, এগুলোতে ও ধ্বনির মতো উচ্চারিত হচ্ছে, ঠোঁটগুলাকৃতি হয়ে। সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তোমাকে যখন বলবে যে অধ্বনির উচ্চারণের নিয়মগুলো লেখো, তখন তুমি বিবৃত এবং সংবৃত যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো লিখতে হবে। এখন বিবৃতর মধ্যে কিন্তু আবার শব্দের আদি, শব্দের মধ্য, শব্দের অন্ত, এই তিনটা জায়গায় অধ্বনির বিবৃত উচ্চারণ আছে। এবং সংবৃত উচ্চারণের মধ্যেও শব্দের আদি, মধ্য, অন্ত তিনটি জায়গাতে উচ্চারণগুলো আছে। ক্লাসগুলো হয়েছে, তোমরা নিশ্চয়ই সেগুলো জানো। লেখার সময় তুমি অধ্বনির বিবৃত উচ্চারণের নিয়ম নিম্নরূপ, এরকম করে নিয়মগুলো দিবে। আর তার মধ্যে আবার শব্দের আদিতে উচ্চারণ, এটা দুইটা নিয়ম আছে, সেই দুইটা নিয়ম দিবে। আর মধ্যে ও অন্তে উচ্চারণ, সেটা আলাদা শিরোনাম করে মধ্যে এবং অন্তের উচ্চারণগুলোকে একসাথে দেখাবে। আমাদের বইতে ওইভাবেই দেখানো আছে এবং আমরা ক্লাসেও সেভাবেই কিন্তু করেছি। অর্থাৎ আদির উচ্চারণগুলো আলাদা দেখেছি আর মধ্যে এবং অন্তের উচ্চারণগুলো একসাথে দেখেছি। এইভাবে সংবৃত উচ্চারণের তাই শব্দের আদিতে সংবৃত উচ্চারণের এর নিয়মগুলো সেগুলো আলাদাভাবে দেখানো হয়েছে। আর মধ্যে এবং অন্তে অধ্বনির সংবৃত উচ্চারণের নিয়মগুলো সেগুলো মধ্যে এবং অন্তেকে একসাথে মিলিয়ে দেখানো হয়েছে। আমাদের স্বরধ্বনির মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ধ্বনি হলো এ ধ্বনি। এ ধ্বনির মধ্যেও আমরা দুই রকম উচ্চারণ পাই। বিবৃত উচ্চারণ, যেটি হচ্ছে ধ্বনির মতো হয়, যেটি যেমন আমরা যখন বলি খেলা, তখন কিন্তু উচ্চারণটা হয় খেলা, জফল আকার দিয়ে উচ্চারণটা হয়। আর সংবৃত উচ্চারণের যেটা এ ধ্বনি, সেটি এ কারের মতো হয়, যেমন সে, যে, কে, এরকম ভাবে উচ্চারণগুলো হয়। তাহলে আমরা যখন উচ্চারণটি করব, তখন আমরা যখন বলবে যে এ ধ্বনির উচ্চারণ দেখাও, তখন তুমি এ ধ্বনির সংবৃত এবং এ ধ্বনির বিবৃত দুই রকম উচ্চারণই দেখাবে। এখন এখানে কিন্তু আবার ওই আদিতে, মধ্যে, অন্তে এরকম ভাগ করে আর দেওয়া নাই, কারণ এ ধ্বনির বিবৃত উচ্চারণগুলো কেবল শব্দের আদিতেই পাওয়া যায়। সেক্ষেত্রে তোমার যে 6টা নিয়ম আছে সেগুলো পরপর লিখে যাবে। আর এ ধ্বনির যে সংবৃত উচ্চারণ, সেটি শব্দের আদি, মধ্য, অন্ত তিন জায়গাতেই পাওয়া যায়, সেখানে সেই নিয়মগুলো লিখে ফেলবে। ফলে আলাদাভাবে আদি, মধ্য, অন্ত এরকম ভাগ কিন্তু নেই। একটা না বিবৃত উচ্চারণের নিয়মগুলো আমরা লিখবো, একটা না আবার সংবৃত উচ্চারণের নিয়মগুলো আমরা লিখবো। এখন স্বরধ্বনির মধ্যে অন্যান্য যে স্বরধ্বনি আছে সেগুলো কিরকম? যেমন ধরো আ ধ্বনি, রস্বই দীর্ঘ ই, রস্বই দীর্ঘ রি, এই ধ্বনিগুলো ও, তাই না? অর্থাৎ এবং এ ছাড়া যে আমাদের বাকি আমাদের ধ্বনিগুলো রয়েছে, তার মধ্যে আমরা জানি এই যে 5টি যে মৌলিক স্বরধ্বনি আছে, যেটা তোমার ধরো আ ধ্বনি, তারপর ই ধ্বনি, উ ধ্বনি, এই ধ্বনিগুলো নিয়ে, রি ধ্বনি, এগুলো নিয়ে কিন্তু তোমার বড় কোনো প্রশ্ন হয় না। মানে বড় প্রশ্ন হওয়ার মতো তাদের কলেবর নাই বা অতগুলো নিয়ম নাই। সেক্ষেত্রে খুব ছোট টিকা জাতীয়, যেমন রি ধ্বনির নিয়মগুলো লিখো। তাই রি ধ্বনির তো তোমার দুইটা নিয়ম আছে। তখন রি ধ্বনি একটা হচ্ছে যে স্বাধীনভাবে ব্যবহৃত হলে রি এর উচ্চারণ রয় রস্যির মতো হয়। আর আরেকটি নিয়ম হচ্ছে যে যুক্তভাবে ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যবহৃত হলে র ফলা প্লাস রস্বইকারের মতো হয়। তাহলে এই যে দুইটা নিয়ম, সেই দুইটা নিয়মকে লিখে উদাহরণ সহ আমাদের লিখে দিতে হয়। আ ধ্বনি, ও ধ্বনি, এগুলোর কিন্তু ই ধ্বনি, উ ধ্বনি, এদের কিন্তু আসলে উচ্চারণ দুই ধরনের, খুব কঠিন কিছু না। এই সবগুলোরই দুই ধরনের উচ্চারণ, একটি হচ্ছে দীর্ঘ উচ্চারণ আর একটি হচ্ছে হ্রস্ব উচ্চারণ। যখন একাক্ষর শব্দের সাথে স্বরে ই, উ,
ও এরা যখন একাক্ষর শব্দের সাথে উচ্চারিত হয় তখন তার উচ্চারণটা একটু দীর্ঘ হয়, আর যখন একাধিক অক্ষরের সাথে উচ্চারিত হয় তখন তার উচ্চারণগুলো হ্রস্ব হয়। যখন আমরা যেমন মা শব্দটা বলি, মা এক অক্ষর, তাহলে কিন্তু এটার উচ্চারণটা একটু দীর্ঘ হবে, মা, তাই না? আটা একটু দীর্ঘ হবে। কিন্তু যখন আমরা মা মা বলি, দুই অক্ষর হয়ে গেল, তখন কিন্তু ওই মা বলার পরে আরেকটি মানে মা মা পাশাপাশি এসে যাচ্ছে। যেমন তুমি ধান, ধান বললে একটু লম্বা হচ্ছে, খুবই সামান্য যদিও, কিন্তু ধানি, ধানি জমি, ধানি বললে কিন্তু ধায়ের পরে আবার নি চলে আসছে, এটা হচ্ছে হ্রস্ব উচ্চারণ। তাহলে এই যে আমাদের স্বরেয়া, আমাদের ই, আমাদের উ, আমাদের ও, এই ধ্বনিগুলো কিন্তু কেবল দুই ধরনের উচ্চারণ পাওয়া যায়। একাক্ষর শব্দের সাথে যুক্ত হলে এদের উচ্চারণ হয় দীর্ঘ, একাধিক অক্ষরের সাথে যুক্ত হলে এদের উচ্চারণ হয় হ্রস্ব। আর যৌগিক স্বরধ্বনিগুলো নিয়ে তোমাকে প্রশ্ন তোমাদের থাকতে পারে যে যৌগিক স্বরধ্বনি কি, যৌগিক স্বরধ্বনির গঠন কিভাবে হয়ে থাকে। তা যৌগিক স্বরধ্বনি যখন দুইটি স্বরধ্বনি পাশাপাশি বসে একত্রে উচ্চারিত হয় তখন আমরা তাকে যৌগিক স্বরধ্বনি বলি। যেমন আ এবং রস্বই একসাথে মিললে হয়ে যায় আই। এই আই কিন্তু আমাদের অনেক শব্দের সাথে বসে, যেমন ভাই, খাই, নাই, যাই, বিভিন্ন শব্দের সাথে বসতে পারে, ফলে এটা একটি যৌগিক স্বরধ্বনি। আমরা দেখব আমাদের বাংলা ভাষার শব্দগুলোতে সাধারণত একটি ব্যঞ্জনের পরে একটি স্বর, আবার একটি ব্যঞ্জন, এইভাবেই শব্দগুলো গঠিত হয়ে থাকে। অর্থাৎ ব্যঞ্জন বর্ণগুলো স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। কখনো কখনো আবার স্বরবর্ণগুলো প্রাথমিক রূপে বা পূর্ণ রূপেও তারা বসে। তবে সাধারণত আমরা দেখব যে একটি ব্যঞ্জন একটি স্বর এইভাবে বসে, আর কখনো কখনো স্বরবর্ণগুলো পূর্ণরূপে বসে। কিন্তু পাশাপাশি দুইটি স্বরবর্ণ এইরকম আমাদের শব্দে খুব বেশি দেখা যায় না। তো যখন পাশাপাশি দুইটি স্বরবর্ণ বসে যায় তখন কিন্তু তারা সাধারণত একত্রে উচ্চারিত হয়, এবং দুইটি স্বরবর্ণ যখন পাশাপাশি বসে একত্রিতভাবে উচ্চারিত হয় তখনই যৌগিক স্বর গঠিত হয়। যেমন এই যে শব্দটি আমি ভাই শব্দটিতে বললাম, দেখো ভ, তারপরে আছে স্বরেয়া, তারপরে আছে রস্বই। তাহলে এই যে আই কিন্তু তোমার পাশাপাশি দুইটি স্বরবর্ণ আ এবং রস্বই, এবং এরা একসাথে যুক্ত হলো। তো এই আইটা একটা যৌগিক স্বরধ্বনি, যেটি আমি বললাম একটু আগে যে অনেক শব্দের সাথে বসে। এখন তুমি যদি অন্য আরেকটি উদাহরণ চাও, যেমন স্বরে আর হচ্ছে ও, তাহলে হয় কি আও। এই আওটা কিন্তু অনেক শব্দের মধ্যে আছে, যেমন খাও, যাও, পাও, নাও, ঘুমাও, দৌড়াও, উঠাও, বসাও, অনেক জায়গায় কিন্তু আও আছে। তাহলে এই আওটি কিন্তু একটি যৌগিক স্বরধ্বনি। এইভাবে যৌগিক স্বরধ্বনিগুলো গঠিত হয়। কিভাবে হলো তাহলে? পাশাপাশি দুইটি স্বরধ্বনি যখন একত্রে উচ্চারিত হয় তখন যৌগিক স্বরধ্বনি গঠিত হয়। এই যৌগিক স্বরধ্বনি তোমার কি, এটার গঠন এইভাবে তোমার আসতে পারে। তখন তুমি যৌগিক স্বরধ্বনিটি সংজ্ঞা দিবে এবং এর কিছু উদাহরণ তুমি প্রয়োগ করবে, তাহলে তোমার স্বরধ্বনি কিন্তু শেষ হলো। স্বরধ্বনিতে যে দেখলাম মৌলিক স্বরধ্বনি আর যৌগিক স্বরধ্বনি। এখন এই যৌগিক স্বরধ্বনি যে 25টা, তোমাকে আবার বলবে না যে 25টি যৌগিক স্বরধ্বনি লেখো, এই ধরনের প্রশ্ন থাকবে না। তোমাকে থাকবে যৌগিক স্বরধ্বনি কি, যৌগিক স্বরধ্বনি কিভাবে গঠিত হয়, যৌগিক স্বরধ্বনির উদাহরণ দাও। তখন তুমি এর সংজ্ঞা দিয়ে, এর গঠনটা দিয়ে, এর কয়েকটি উদাহরণ দিলে তাহলে তোমার বোঝা গেল যে যৌগিক স্বরধ্বনি সম্পর্কে তোমার একটি স্বচ্ছ ধারণা আছে। আর ব্যঞ্জন ধ্বনির মধ্যে যেটা আমরা বলছিলাম যে 30টি ব্যঞ্জন ধ্বনি আছে আমাদের, অর্থাৎ উচ্চারণ আছে 30টির, আর ব্যঞ্জন বর্ণ আছে আমাদের 39টি। তখন তোমার এখান থেকে প্রশ্ন থাকতে পারে যে এখান থেকে বিশেষ করে র ধ্বনির যে উচ্চারণ, কারণ 3টি র ধ্বনি আছে আমাদের, বয় বিন্দু র, ডয় বিন্দু র, ঢয় বিন্দু র। অনেকে আমরা উচ্চারণগুলো ঠিকমতো করতে পারি না। এখানে তোমাকে বলতে পারে যে এই 3টি ধ্বনির উচ্চারণ দেখো। তখন র, বয় বিন্দু র, যেটা এটা কম্পনজাত ধ্বনি আমরা আলোচনা করেছি, আর ডয় বিন্দু র, ঢয় বিন্দু র হচ্ছে তারণজাত ধ্বনি। বয় বিন্দু র যেটা কম্পনজাত ধ্বনি, সেটা কিন্তু উচ্চারণ প্রণালীটা তোমাকে বলতে হবে যে উচ্চারণের সময় জিহ্বা বা জিভ কি হয়, জিভ তো তালুর কাছাকাছি অবস্থান করে এবং জিভের মানে বাতাসে কি একটা কম্পনের সৃষ্টি হয়। আর ডয় বিন্দু র, ঢয় বিন্দু র যেটা র উচ্চারণ করে, সেটা কিন্তু মূর্ধন্য ধ্বনি। সেটা উচ্চারণের সময় জিহ্বা উল্টিয়ে পেছন দিকে গিয়ে মূর্ধাকে স্পর্শ করে এই ধ্বনি দুটো উচ্চারণ করে। সেই জিনিসগুলো তোমাকে দেখাতে হবে।
এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তোমার স এর উদাহরণ, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স। এই যে তিনটি স, এই তিনটি স কিন্তু অনেকে উচ্চারণ করতে গিয়ে এলোমেলো করে ফেলে। আসলে তিনটি স সাধারণত তালব্য শ উচ্চারণ করা হয়। তুমি যদি বলো যে শ্মশান, এখানে তালব্য শ আছে, তালব্য শ এর মতো উচ্চারণ হচ্ছে। তুমি যদি আবার বলো সাহিত্য, সাহিত্য দেখো দন্ত স দিয়ে লিখছে কিন্তু তালব্য শ দিয়ে উচ্চারণ করছে। আবার তুমি যদি বলো অনুষ্ঠান, অনুষ্ঠানে কিন্তু মূর্ধন্য ষ ঠ যুক্ত, কিন্তু ওই মূর্ধন্য শটা তালব্য শ এর মতো উচ্চারণ করছে। তাহলে এই তিনটি শই সাধারণত তালব্য শ এর মতো উচ্চারিত হয়, কিন্তু একটি নিয়ম শুধু আছে আমাদের, সেটি হচ্ছে ত, থ, ন, র, ল। এই যে পাঁচটি বর্ণ, এই বর্ণগুলোর সাথে বসলে সেই দন্ত স হোক, তালব্য শ হোক, মূর্ধন্য ষ হোক, সেটি কিন্তু তোমার দন্ত স এর মতো উচ্চারণ হয়। যখন বলা হয় প্রশ্ন, তখন সেটা দন্ত স এর মতো উচ্চারিত হয়। যখন বলা হয় তোমার সমস্ত, সমস্ততেই যে দেখো ত এর সাথে যুক্ত যে শটা শেষের, সমস, এস কিন্তু উচ্চারণ, যখন নয়ের সাথে হবে, যেমন স্নেহ, নয়ের সাথে উচ্চারণ হচ্ছে। তো এই শব্দগুলো আমরা দেখবো যে কি কি বর্ণগুলো আমাদের মনে রাখতে হবে। ত, থ, ন, র, ল, এই পাঁচটি বর্ণের সাথে যখন কোনো স যুক্ত হবে, তখন সেটি দন্ত স এর মতো উচ্চারণ হবে। সেটা দন্ত সই হোক, তালব্য শ হোক, মূর্ধন্য ষ হোক। যদি তালব্য শ হতো, যেমন শ্লেষ, দেখো স্লে, স্লে তালব্য শ ল, কিন্তু উচ্চারণ করছে দন্ত স ল। আবার এইভাবে আমাদের এই পাঁচটি বর্ণকে মনে রাখতে হবে যে এদের সাথে যুক্ত, যুক্ত যখন হয় তখন কিন্তু এই শগুলো আমাদের দন্ত স এর মতো উচ্চারণ হয়। তাহলে উচ্চারণ থেকে আসলে এইগুলোই মূলত প্রশ্ন। তোমার আর মানে যেটা স্বরবর্ণ ভিত্তিক, স্বরবর্ণ ভিত্তিকই বেশি আসলে। ব্যঞ্জন বর্ণের মধ্যে তো আমরা দেখি যে ওই যে স এর উচ্চারণ আর র এর উচ্চারণ, এই দুটোই বেশি গুরুত্বপূর্ণ। আর তাছাড়া অন্যান্য উচ্চারণের মধ্যে তোমার যেমন জ, এটার উচ্চারণ তো খুব সহজ, দুইটা জয় বর্গীয় জয়ের মতো উচ্চারণ হয়। ন, দন্তন্য মূর্ধন্য দুইটাই তোমার দন্তন্য এর মতো উচ্চারণ হয়। আরেকটা গুরুত্বপূর্ণ হতে পারে যে ইয়োর উচ্চারণ। ইয়োর উচ্চারণটা আমরা দেখেছিলাম তিন ধরনের। স্বাধীনভাবে উচ্চারিত হলে ইয়োর উচ্চারণটা ইয় হয়, কিন্তু যখন সে চ, ছ, বর্গীয় জ, ঝ এদের সাথে যুক্ত হয় তখন কিন্তু সে ইয়োটা নয়ের মতো উচ্চারণ করে। যে অঞ্চল, গঞ্জ, তারপরে কি লাঞ্ছনা, হ্যাঁ, ঝঞ্ঝা, এগুলোতে কিন্তু আমরা দেখবো যে নয়ের মতো উচ্চারণ করে। আর যখন বর্গীয় জয়ের পরে যুক্ত হয় তখন কিন্তু এটা একটা যুক্ত উচ্চারণ হয়। গয়ে জফলা চন্দ্রবিন্দুর মতো, জ্ঞান, জ্ঞান বর্গীয় জ ইয় যুক্ত। আবার কখনো কখনো দুইটা গ হতে পারে, যেমন বিজ্ঞান, বিজ্ঞানে কিন্তু বিজ্ঞান, অজ্ঞান, দুইটা গ হতে পারে। তো ইয়োর উচ্চারণটাও কিন্তু বেশ একটা মানে গুরুত্বপূর্ণ উচ্চারণ। তাহলে ব্যঞ্জন ধ্বনির মধ্যে তোমার খুব গুরুত্বপূর্ণ উচ্চারণ গেল আসলে চারটি। একটি হলো তোমার তোমার ইয়োর উচ্চারণ, একটি হলো তোমার তালব্য শ, দন্ত স, মূর্ধন্য ষ অর্থাৎ স এর উচ্চারণ, আর একটি হলো তোমার এই র এর উচ্চারণ, র এর উচ্চারণ। মূলত এই তিনটি আসলে, ইয়োর উচ্চারণ, র এর উচ্চারণ এবং স এর উচ্চারণ, এই তিনটি। আর একটি প্রশ্ন যে কয়টি ব্যঞ্জন ধ্বনি, যদি আমরা চারটিকে বলি তাহলে যে 30টি ব্যঞ্জন ধ্বনি, সেটি আমি দেখিয়েছিলাম, সেটা নিশ্চয়ই তোমাদের খাতায় তোলা আছে। আর স্বরধ্বনির মধ্যে প্রশ্ন কিন্তু মূলত আমাদের মৌলিক স্বরধ্বনি ভিত্তিকই বেশি, এবং মৌলিক স্বরধ্বনির মধ্যে আবার আমাদের এই যে 7টি মৌলিক স্বরধ্বনি আছে তার মধ্যে ওই যে 2টি মৌলিক স্বরধ্বনি, স্বরে অ ধ্বনি এবং আমাদের এ ধ্বনি, এই দুইটার প্রশ্নটাই বেশি থাকে আসলে বড় প্রশ্নের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে ওই যে সংবৃত বিবৃত উচ্চারণগুলোকে দেখাতে হয়। আর যৌগিক স্বরধ্বনি নিয়ে তো একটি প্রশ্ন হতে পারে হলে, সেটি হলো যৌগিক স্বরধ্বনি কি, যৌগিক স্বরধ্বনির গঠন কিভাবে হয়, এর উদাহরণটা দাও। সেই বিষয়গুলোই কিন্তু কিছুক্ষণ আগে আমি তোমাদের আলোচনা করলাম। আশা করছি এই প্রশ্ন সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা হয়েছে, এবং তোমরা এই বিষয়গুলোকে মাথায় রেখে প্রস্তুতিটা নিবে তোমাদের পরীক্ষার জন্য। তো এই ক্লাসটি দেখে আশা করছি তোমরা উপকৃত হয়েছো। তারপরেও যদি তোমাদের কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে, কোনো আলোচনা থাকে, প্রশ্ন থাকে, আমাকে সেটা তোমরা জানাবে। জানালে আমি পরবর্তী ক্লাসে নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটি তাহলে আমরা এখানে শেষ করছি। আবারও তোমাদের বলছি যে সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো এবং স্বাস্থ্যবিধি তোমরা মেনে চলো।
সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।